আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিক অ্যাকাউন্টিং সাইকেল, যেটাকে আমরা স্টেপ বাই স্টেপ এই অ্যাকাউন্টিং সাইকেলকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। বরাবরের মতো আপনাদের সাথে আছি আপনাদের সবার প্রিয় মেহেদি মনোয়ার জিম। চলুন জেনে নেওয়া যাক এই অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে। অ্যাকাউন্টিং সাইকেল হলো অ্যাকাউন্টিং এন্ট্রির অনেকগুলো ধাপের সমষ্টি, যেখানে কোনো একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ে তাদের হিসাব সঠিকভাবে প্রস্তুত করে যাতে করে নির্ভুল ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করা যায়। একটি অ্যাকাউন্টিং সাইকেলে লেনদেনগুলিকে রেকর্ড করা হয়, বিশ্লেষণ করা হয় এবং শেষ পর্যন্ত রিপোর্ট আকারে উপস্থাপন করা হয়। সাধারণত মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক ভিত্তিতে এটা সম্পন্ন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সঠিক নির্ভুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, যা পরবর্তীতে অডিট এবং নীতি নির্ধারণে সহায়তা করে। এবারে আসুন জেনে নেই কেন অ্যাকাউন্টিং সাইকেল এত গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টিং সাইকেল ট্রানজ্যাকশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্টেট প্রিপারেশন পর্যন্ত প্রত্যেকটা ধাপকে এটি নির্ভুলতা নিশ্চিত করে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অডিটের জন্য প্রস্তুত করে। তাছাড়া বারবার ট্রায়াল ব্যালেন্স করা, রিকনসিলিয়েশন করা, এগুলির মাধ্যমে কিন্তু ইরললেস আমরা অ্যাকাউন্ট পেয়ে থাকি। কখনো কখনো কিছু কিছু এন্ট্রি আমাদের মিস হয়ে যায়, কখনো কখনো কিছু কিছু এন্ট্রিতে ভুল হয়, পোস্টিংয়ে ভুল হয়। তো এই অ্যাডজাস্টিং এন্ট্রির বারবার সুযোগ থাকার কারণে বা ক্লোজিং এন্ট্রির সুযোগ থাকার কারণে, ট্রায়াল ব্যালেন্স বারবার প্রিপারেশন করার কারণে এই জায়গাগুলিতে কোথাও না কোথাও কিন্তু এই ভুলগুলি বেরিয়ে আসে। এবং যদি কোনো এন্ট্রি দিতে ভুল হয়ে যায়, যদি কোনো এন্ট্রি মিসিং হয়, সেগুলোও কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে রিকনসাইল করার একটা সুযোগ এখানে থেকে যায়, যার ফলে আমরা একটা নির্ভুল অ্যাকাউন্ট সাধারণত পেয়ে থাকি এই অ্যাকাউন্টিং সাইকেলের মাধ্যমে, যে কারণে অডিটের সময় আর কোনো সমস্যায় পড়তে হয় না। অ্যাকাউন্টিং সাইকেল সাধারণত 10টি ধাপে সম্পন্ন হয়। এখানে সিরিয়ালে আমরা 10টি ধাপ দিয়ে দিয়েছি। যেমন আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইজ ট্রানজ্যাকশন। প্রথম ধাপে আমরা যে ধরনের ট্রানজ্যাকশনগুলি আসে এগুলিকে আমরা আগে আইডেন্টিফাই করি এবং অ্যানালাইজ করি যে এটা কী রকম আমাদের এন্ট্রি হবে। এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি সাধারণত বিভিন্ন রকম বিলস, ভাউচার্স, ব্যাংক স্টেটমেন্ট, এগুলি দেখে আমাদের পোস্টিংয়ের ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করে থাকি। এবং পরবর্তীতে আমরা চলে যাই জার্নাল ট্রানজ্যাকশানে। এন্ট্রির ধরন নিশ্চিত হওয়ার পর আমরা সেই ট্রানজ্যাকশানটাকে একটা জার্নালে পোস্টিং দেই এবং এই জার্নাল থেকে পরবর্তীতে একটা লেজারে পোস্টিং দেওয়া হয়। লেজার সাধারণত একটা টি অ্যাকাউন্ট, যেখানে একদিকে ডেবিট থাকবে এবং একদিকে ক্রেডিট থাকবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশান ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হবে। এবং পরবর্তীতে লেজার ক্রিয়েশনের পরে আমরা একটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, যেখানে আমাদের এই লেজারের উপর ডিপেন্ড করেই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করা হয়। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে যদি আমাদের কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে থাকে সেগুলোকে আমরা এরপরে কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি দিয়ে ফেলি। এবং এই অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার পরে নেক্সট যে আমার অ্যাকাউন্টটা যে অবস্থায় দাঁড়িয়ে সেখান থেকে আমি একটা অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। এই অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরেই কিন্তু আমরা ফাইনালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রিপারেশনে যেতে পারি। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পর আমরা অ্যাকাউন্টগুলিকে সাধারণত ক্লোজ করে দেই, রেকর্ডগুলিকে ক্লোজ করে দেই, বিভিন্ন অ্যাকাউন্টগুলিকে ক্লোজ করি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি বিস্তারিত। এবং অ্যাকাউন্ট ক্লোজের পরেও সাধারণত একটা পোস্ট অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয়, ফাইনালি কোনো এরর আছে কি না বা কোনো কিছু বাকি পড়লো কিনা সেটা বোঝার জন্যে। এবং পরবর্তীতে যদি কোনো রিভার্স এন্ট্রি থেকে থাকে সেটাও দেয়া হয়ে থাকে। এখানে অ্যাকাউন্টিং সাইকেলের ওয়ার্ক ফ্লো চার্ট একটা তৈরি করা হয়েছে, যেখানে প্রথমে আমরা ট্রানজ্যাকশনগুলোকে আইডেন্টিফাই করছি, পরবর্তীতে জার্নালে এন্ট্রি করছি, এরপর লেজারে পোস্ট করছি, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি, রেকর্ড একটা অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি পরবর্তীতে যদি থাকে সেটাকে রেকর্ড করছি, এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি, এরপর ফাইনালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছি, এরপর ক্লোজিং এন্ট্রিগুলি দিচ্ছি, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি এবং ফাইনালি যদি কোনো রিভার্স এন্ট্রি থাকে সেটাকে আমরা এই রিভার্স এন্ট্রিগুলি দিচ্ছি। এটা অপশনাল বিষয়, যদি কোনো রিভার্স এন্ট্রি থাকে তাহলে আমরা অবশ্যই রিভার্স এন্ট্রি দিয়ে দেব। দেখুন, এই ধারাবাহিক ধাপগুলি যদি আমরা কন্টিনিউয়াস দিয়ে যাই তাহলে কিন্তু এরর থাকার আর কোনো সুযোগ থাকে না, সব এররগুলি আসলে অমিট করা সম্ভব হয়। এবারে আমরা এই ধারাবাহিক ধাপগুলিকে একটু আলোচনা করে নিই। আমরা কিভাবে প্রথমে
আমাদের ট্রানজ্যাকশানটাকে আইডেন্টিফাই এবং অ্যানালাইজ করব। যে কোনো ব্যবসার কার্যক্রম যেমন পণ্য কেনা, বিক্রি, গ্রহণ করা, প্রদান করা, এগুলো কিভাবে আমরা বুঝতে পারি? এগুলো আমরা বুঝতে পারি সাধারণত বিভিন্ন রকম বিল, ভাউচার্স, ইনভয়েসেস, রিসিপ্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বিভিন্ন কন্ট্রাক্ট থেকে। তো এই কন্ট্রাক্টগুলি দেখেই কিন্তু আমরা আইডেন্টিফাই করি আমাদের ট্রানজ্যাকশানটা কী রকম ট্রানজ্যাকশান। এটা কোনো পারচেজ নাকি এটা কোনো সেল, অথবা ব্যাঙ্ক স্টেটমেন্টে কোনো একটা ব্যাঙ্ক চার্জ। আমাদের এই ডকুমেন্টগুলি কিন্তু আমাদেরকে জানায় যে এটা কী ধরনের ট্রানজ্যাকশান, এবং এই ট্রানজ্যাকশানেরটা আসলে ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, আমাদের কোন দিকে যাবে, এটা আমাদের অ্যাসেট না হবে নাকি লাইবিলিটি হবে, সেটাও আমরা কিন্তু এই ধাপে নিশ্চিত করি। এবং পরবর্তীতে আমরা কিন্তু জার্নাল এন্ট্রিতে যাই। আমাদের জার্নাল এন্ট্রির ক্ষেত্রে আমরা কিছু রুলস জানি, গোল্ডেন রুলস আছে বা নর্মাল রুলস আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড রুলস আছে। তো এই রুলগুলি ফলো করে আমরা সাধারণত জার্নালে এন্ট্রি দিয়ে থাকি, যেখানে অ্যাসেট এবং এক্সপেন্স যদি বাড়ে অথবা যদি কোনো ডিভিডেন্ড রিসিভ হয় তাহলে সেটা ডেবিট হয়, এবং অন্যান্য ক্ষেত্রে যেমন লাইবিলিটিস অথবা ইকুইটির যদি কোনো বৃদ্ধি হয়, যদি ইনকাম আসে তাহলে কিন্তু ক্রেডিট হয়। জার্নাল এন্ট্রিতে আমরা সাধারণত ডেট, মানে ট্রানজ্যাকশানের সময়, কী ধরনের অ্যাকাউন্টে ওটা হিট করছে, এবং পাশাপাশি একটা ডিসক্রিপশনও দিয়ে দেই এই ট্রানজ্যাকশানের, যেটা পরবর্তীতে আমাদেরকে বুঝতে সহায়তা করে। এবং অবশ্যই মনে রাখতে হবে জার্নাল এন্ট্রিতে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট সব সময় সমান হবে। এটা কিন্তু যদি ডেবিট এবং ক্রেডিট সমান না হয় তাহলে বুঝতে হবে আমাদের এন্ট্রি ঠিক হয়নি। যেমন এখানে আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে একটা জার্নাল দেখানোর চেষ্টা করেছি। ধরেন একজন ওনার $50,000 ইনভেস্ট করেছে, সেক্ষেত্রে ক্যাশ যেহেতু কোম্পানিতে ইন হয়েছে তাহলে এই ক্যাশ হবে ডেবিট, এবং যেহেতু ক্যাপিটাল বেড়ে গেছে, তার মানে কি ক্যাপিটাল বেড়ে যাওয়ার কারণে এখানে $50,000 ক্রেডিট হয়েছে ক্যাপিটাল। আবার যদি সে অফিস সাপ্লাই করে, যেহেতু অফিস সাপ্লাই মানে কি অ্যাসেটের বৃদ্ধি হচ্ছে, তাহলে কি আমাদের $1,200 অ্যাসেট বেড়ে যাচ্ছে, এবং যেহেতু পারচেস করা হচ্ছে ক্যাশে, তাহলে ক্যাশ কমে যাচ্ছে। যেহেতু ক্যাশ এক ধরনের অ্যাসেট, এটা কমে যাচ্ছে, তাহলে এটা কি ক্রেডিট হয়ে যাচ্ছে। আবার যদি সে ক্রেডিটে সেল করে, কাস্টমারকে বিল করা হয়েছে, সেল করা হয়েছে, এটা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল হওয়াও এক ধরনের অ্যাসেটের বৃদ্ধি, এই কারণে এটাকে আমরা ডেবিট রাখছি। এবং যেহেতু এটা এক ধরনের সার্ভিস রেভিনিউ, আমি বলেছিলাম ইনকাম রেভিনিউ, এগুলি বাড়লে সাধারণত ক্রেডিট হয়, তাহলে রেভিনিউ অংশে এটা ক্রেডিট হয়ে যাচ্ছে। তার মানে অ্যাসেট এবং এক্সপেন্স যদি বাড়ে এবং যদি কোনো ডিভিডেন্ড রিসিট হয়, এই সূত্রটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের জার্নাল এন্ট্রিটা সহজ হবে। অ্যাসেট, এক্সপেন্স এবং ডিভিডেন্ড রিসিপ্ট সবসময় ডেবিট হয় এবং অন্যান্য সকল ক্ষেত্রে ক্রেডিট হবে। জাস্ট এই সিম্পল ফর্মুলাটা যদি আমরা মাথায় রাখি, মনে রাখি, তাহলে কিন্তু যে কোনো রকম জার্নাল এন্ট্রি আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। এবং জার্নাল এন্ট্রির ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে বোথ অ্যাকাউন্টে আমাদের হিট করতে হবে, এবং সেক্ষেত্রে যেই অ্যাকাউন্টের সাথে এটার ইম্প্যাক্ট করছে সেই অ্যাকাউন্টটাকে অ্যাকচুয়াল অ্যাকাউন্টটাকে আমাদেরকে এন্ট্রি দিতে হবে। এবং জার্নাল এন্ট্রি পরবর্তীতে আমরা কিন্তু লেজারে পোস্টিং দেব, লেজারে ট্রান্সফার হয়ে যাবে। লেজার মূলত প্রতিটা অ্যাকাউন্টের একটা ডিটেলস খাতা বলতে পারি আমরা। এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট ডেবিট অথবা ক্রেডিট আলাদাভাবে লেখা হয়। আমরা যতগুলি অ্যাকাউন্টে আমরা এন্ট্রি দিচ্ছি, প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু আলাদা আলাদা করে একটা করে লেজার ক্রিয়েট হচ্ছে, এবং সেই অ্যাকাউন্টের কী অবস্থায় আছে, সেই অ্যাকাউন্টের কতটুকু ব্যালেন্স আছে, সেটা সহজে বের করা যায় এই লেজার অ্যাকাউন্ট থেকে। যেমন যদি আমরা স্যালারি অ্যাকাউন্টে পেমেন্ট করি, তাহলে স্যালারির যে আমরা কোডে পোস্টিং দিচ্ছি, সেই স্যালারির কী অবস্থায় আছে, কতটুকু ব্যালেন্স আছে, আমরা যদি শুধু স্যালারির লেজারটা আলাদা করে বের করি, তাহলে কিন্তু স্যালারির ব্যালেন্স আমরা সেখান থেকে বের করতে পারবো। এরকম প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা করে একটা করে লেজার তৈরি হয় জার্নাল এন্ট্রির পরে। সেই লেজার থেকে আমরা সেই অ্যাকাউন্টের টোটাল সিনারিওটা পাই, সেই অ্যাকাউন্টের সবগুলি ট্রানজ্যাকশানের রেকর্ড, এবং যদি কোনো ব্যালেন্স থেকে থাকে সেই ব্যালেন্সের রেকর্ড, সবগুলি কিন্তু সেই লেজার থেকে পাওয়া সম্ভব হয়। এবং এইটা থেকে আমরা পরবর্তীতে, এই লেজার থেকেই আমরা কিন্তু পরবর্তীতে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারি, কারণ এই লেজারের সিনারিও থেকেই সাধারণত আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করে থাকি। আমি আগেই বলেছিলাম লেজারে সাধারণত একটা অ্যাকাউন্টে এক ধরনের অ্যাকাউন্ট, যেখানে বাম পাশে ডেবিট এবং ডানে ক্রেডিট থাকবে। যেমন আমাদের এই উদাহরণে ক্যাশ অ্যাকাউন্টে প্রথমে $50,000 জমা হয়েছে, তারপর আবার সেখান থেকে $12,000 সাপ্লাই কেনা হয়েছে, এটা কমে গেছে, সে কারণে এটা ক্রেডিট অবস্থায় রয়েছে। এইভাবে আমরা অ্যাকাউন্টে প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা ট্রানজ্যাকশনের রেকর্ডটা কিন্তু আমাদের চলে আসবে আমাদের এই লেজার থেকে।
লেজার তৈরির পর আমরা পোস্টিং শেষ হলে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। এতে সব অ্যাকাউন্টের ব্যালেন্স তালিকাভুক্ত করা হয়, প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে তালিকাভুক্ত করা হয়। উদ্দেশ্য হচ্ছে ডেবিট ক্রেডিট সমান আছে কি না সেটা যাচাই করা। এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে কিন্তু আমরা দেখি যে আমাদের যে প্রিভিয়াস যে যতগুলি পোস্টিং আছে, আমাদের জার্নাল এন্ট্রি আমরা যেই দিয়েছি, এই জার্নাল এন্ট্রিতে আমাদের ঠিকমতো হয়েছে কি না, আমাদের ডেবিট ক্রেডিট সমান আছে কি না সেটা আমরা এখান থেকে যাচাই করি। তবে এটাই একদম ফাইনাল কোনো নাম্বার নয়, আরও অ্যাডজাস্টমেন্ট বাকি থাকতে পারে পরবর্তীতে। এই ট্রায়াল ব্যালেন্স তৈরির পরে কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট জার্নালে দিতে শুরু করি, অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি সাধারণত দিতে শুরু করি এই ট্রায়াল ব্যালেন্স, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরির পর। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর খেয়াল করা হয় যে কোনো খরচ বাকি পড়লো কি না, কোনো বকেয়া আছে কি না, রাজস্ব কোনো আদায় হয়েছে কি না, কোনো ডেপ্রিসিয়েশন যোগ করা বাকি করতে হবে কি না বা বিয়োগ করতে হবে কি না। তো এই বিষয়গুলি যখন পরবর্তীতে চলে আসে, এই বিষয়গুলিকে আমরা কিন্তু এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে আবার অ্যাডজাস্টিং এন্ট্রি দিই। এই যে যদি কোনো ট্রানজ্যাকশান আমাদের বাকি পড়ে থাকে সেগুলোকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দেই, এবং এগুলোকে সাধারণত আমরা বলি অ্যাকুরালস, ডেফারেলস এবং এস্টিমেটস। অ্যাকুরালে যদি এমন হয় যে কোনো রেভিনিউ আর্ন হয়েছে অথবা কোনো এক্সপেন্স ইনকার্ড হয়ে গেছে কিন্তু এটা এখনও রেকর্ড হয়নি, যেমন ধরেন আমরা কোনো একটা মাসে স্যালারি এক্সপেন্স এক ধরনের অ্যাকুরাল করা হয়। কোনো এক মাসে স্যালারি আমরা কিন্তু দেই মাস শেষে, সাধারণত মাস শেষে স্যালারি দেওয়া হয়, অথবা মাস শেষে অথবা পরের মাসের 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখের দিকে অনেক অর্গানাইজেশন স্যালারি দেয়, 10 তারিখের দিকেও দেয়। তো সেক্ষেত্রে সার্ভিসটা কিন্তু আমরা নিচ্ছি ধরেন জানুয়ারি মাসে এটা স্যালারি, আমরা সার্ভিস নিচ্ছি জানুয়ারিতে, পেমেন্ট করছি গিয়ে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তার মানে এই সার্ভিসটা নেওয়া হয়েছে জানুয়ারি মাসের, এবং এটা অ্যাকুরাল করা হয়েছে এই সার্ভিসটা, এই কারণে এটাকে অ্যাকুরাল পোস্টিং দেওয়া হচ্ছে জানুয়ারি মাস ধরে। এভাবে আমরা যে কোনো সার্ভিস আর্ন করলে রেভিনিউ, অথবা যে কোনো রেভিনিউ আর্ন হতে পারে, সেটাকে আমরা অ্যাকুরাল পোস্টিং দিয়ে দিই। ডেফারেলে সাধারণত প্রিপেইড আইটেমসগুলি চলে আসে, যদি কোনো প্রিপেইড পেমেন্ট থাকে বা থাকে সেগুলি আমরা সাধারণত ডেফারেলসে পেমেন্ট করি। এরপরে এস্টিমেটসে সাধারণত ডেপ্রিসিয়েশন, তারপরে যদি কোনো ব্যাড ডেপ্ট থাকে যেটা কালেকশন করা সম্ভব হয়নি, অথবা কোনো ইনভেন্টরির স্ট্রিংকেজ থাকে, এইগুলিকে সাধারণত এস্টিমেটস বলে থাকি, এবং এগুলিকে আমরা এইভাবেই পোস্টিং দিয়ে থাকি। এবং অ্যাডজাস্টমেন্ট জার্নাল অবশ্যই পিরিয়ড শেষে দেওয়া হয়। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরেই বলেছি, এটা পিরিয়ড শেষে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে সেই অ্যাডজাস্টমেন্ট জার্নালগুলি তখন দেওয়া হয়ে থাকে, যাতে করে আমাদের অ্যাকাউন্টসের অ্যাকুরেসিটা চলে আসে। অ্যাডজাস্টমেন্ট জার্নাল কিন্তু যে ছোটো ছোটো ট্রানজ্যাকশানগুলি মিসিং হয়ে যায়, এই মিসিং ট্রানজ্যাকশানগুলি পরবর্তীতে এন্ট্রি দেওয়ার কারণে অ্যাকাউন্টের অ্যাকুরেসি কিন্তু আমরা পেয়ে যাই। তাই অ্যাডজাস্টমেন্ট জার্নাল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এক্ষেত্রে খুব খেয়াল করতে হয় যে কোনো ট্রানজ্যাকশান আদৌ বাকি পড়লো কিনা বা নতুন কোনো ট্রানজ্যাকশান অ্যাড হলো কিনা আমার এই পিরিয়ডে, সেই জিনিসগুলোকে সাধারণত অ্যাডজাস্টমেন্ট জার্নালে দেওয়া হয়, এবং এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। এখানে আমরা একটা সিম্পল উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরেন যে কোনো সাপ্লাই, এই মাসে যে মাসে আমরা অ্যাডজাস্টমেন্ট জার্নাল দিচ্ছি সেই মাসে সাপ্লাই ইউজ করা হয়েছে $900 বা 900 টাকার। সেক্ষেত্রে আমরা সাপ্লাই এক্সপেন্স আমাদের হয়ে যাচ্ছে 900, এবং যেহেতু অফিস সাপ্লাই এখানে ক্রেডিট হচ্ছে, তাহলে এটাকে আমরা ক্রেডিট পোস্টিং দিচ্ছি। একই সাথে যদি ওই মাসের মান্থলি ডেপ্রিসিয়েশন হয় $250 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স $250 টাকা, আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট পারপাস সেটা হচ্ছে $250 টাকা। স্যালারি এক্সপেন্স যদি ওই লাস্ট মাসে স্যালারি ইনকার্ড হয় $1000, তাহলে 1000 স্যালারি এক্সপেন্স ডেবিট হচ্ছে সাথে সাথে আমাদের। অ্যাডজাস্টিং এন্ট্রির পর আমরা তৈরি করি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সাধারণত সব অ্যাডজাস্টমেন্টের পরে তৈরি করা হয়। এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি। এখানে অবশ্যই এক্ষেত্রেও ডেবিট এবং ক্রেডিট সমান হবে, এটা মনে রাখতে হবে আমাদের। এবং এই যে ড্রাফটটা তৈরি হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে, এটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে পরবর্তীতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর এখানে সাধারণত আপডেটেড সব ব্যালেন্সগুলি চলে আসে। চলেন আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখি না চেষ্টা করি আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আসলে কীরকম হবে। এটা আমাদের একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের একটা সিনারিও, এরকমটাই হবে। আমাদের সব অ্যাকাউন্টগুলি এখানে চলে আসবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে আমাদের যে মূল উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, আমরা এই ধাপে চলে আসব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাধারণত কয়েক রকম হয়, যেমন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। এই ইনকাম স্টেটমেন্টে কোম্পানির
প্রফিট অথবা লসটা শো করে। কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ সাধারণত আমরা এই ইনকাম স্টেটমেন্ট থেকে বুঝতে পারি। এখানে কোম্পানির রেভিনিউ এবং এর সাথে সংশ্লিষ্ট এক্সপেন্সগুলি চলে আসে এবং সেখান থেকে আমরা প্রফিট এবং লস ক্যালকুলেশন করি। আমরা পরবর্তীতে সেপারেট ভিডিওর মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট সহ অন্যান্য যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি রয়েছে এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখাবো, আমাদের সাথে থাকবেন। এরপরে আমরা সাধারণত স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি বা রিটেইন আর্নিংসের স্টেটমেন্ট তৈরি করি এবং ব্যালেন্স শিট যেটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটা শো করে। এই ব্যালেন্স শিটে সাধারণত আসবে কি অ্যাসেট আসবে, লাইবিলিটি, ইকুইটি এইগুলি, এবং পাশাপাশি ক্যাশ ফ্লো স্টেটমেন্টও তৈরি করা হয়। একটা স্যাম্পল ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে যেখানে সাধারণত রেভিনিউ চলে এসেছে, স্যালারি এক্সপেন্স এর সাথে রিলেটেড ছিল, সাপ্লাই এক্সপেন্স কিছু ছিল যেখানে এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ওই পিরিয়ডে ছিল 250 টাকা। তো এক্সপেন্সগুলি আমাদের রেভিনিউ থেকে বাদ দিয়ে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের নেট ইনকাম। ইনকাম স্টেটমেন্ট তৈরি করা খুব ইজি এবং এটা অবশ্যই অ্যাক্রুয়াল বেসিসে হতে হবে। যদি কোনো প্রিপেইড এক্সপেন্সেস থাকে সেগুলি কিন্তু ইনকাম স্টেটমেন্টে আসবে না। যেগুলি আমাদের ওই পিরিয়ডের অ্যাক্রুড হয়েছে যে সার্ভিস বা রেভিনিউ সেটাই সাধারণত এই ইনকাম স্টেটমেন্টে চলে আসবে। এর পরের ধাপে আমরা ক্লোজিং এন্ট্রিগুলি দেবো। ক্লোজিং এন্ট্রি আসলে কি একটু বলে নেই। এখানে নর্মালি আমরা জানি যে অ্যাসেট, লাইবিলিটিস এবং ইকুইটি এইগুলি হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট, এটা আমাদের নেক্সট ইয়ারে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু ইনকাম বা এক্সপেন্স এইগুলি কিন্তু টেম্পোরারি অ্যাকাউন্ট, এগুলিকে আমরা সাধারণত নেক্সট ইয়ারে ট্রান্সফার করতে পারি না। পাশাপাশি ড্রয়িংকেও আমরা নেক্সট ইয়ারে ট্রান্সফার করতে পারি না। তো এই অ্যাকাউন্টগুলিকে আমাদের ক্লোজ করতে হবে। তার মানে এখানে এই অ্যাকাউন্টগুলি যদি যেমন ইনকাম যদি এখানে আপনার কি থাকে ক্রেডিট অবস্থায় থাকে এটাকে আমাদেরকে ডেবিট করে ক্লোজ করে দিতে হবে। তারপরে এক্সপেন্স ডেবিট অবস্থায় থাকে এটাকে আমরা ক্রেডিট করে ক্লোজ করে দিব। এবং এই অ্যাকাউন্টগুলি কীভাবে ক্লোজ করব এটা নিয়ে আমরা ফাইনালি আরেকটা পরিপূর্ণ ভিডিও বানাবো ইনশাল্লাহ, এবং সেই ভিডিওতে আমাদের সাথে থাকলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ক্লোজিং এন্ট্রি এখানে একটা দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ আমাদের ছিল 4000 টাকা। এটা অবশ্যই আপনারা জানেন যে রেভিনিউ ক্রেডিট অবস্থায় ছিল, এটাকে কিন্তু আমরা এখানে ডেবিট করেছি এবং এর অ্যাগেনস্টে যে অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করবো এটা হচ্ছে ইনকাম সামারি। এবং আমাদের যে এক্সপেন্স ছিল, এক্সপেন্স জানেন যে ডেবিট অবস্থায় ছিল, এটাকেও কিন্তু আমরা ক্রেডিট করে নেব এবং এটাকেও ক্রেডিট করব আমরা ইনকাম সামারির অ্যাগেনস্টে। তার মানে আমাদের রেভিনিউ, এক্সপেন্স এগুলি কিন্তু সবগুলি ডেবিট হোক আর ক্রেডিট হোক হয়ে যাচ্ছে ইনকাম সামারি অ্যাকাউন্টের সাথে। এবং যদি এই ইনকাম সামারি অ্যাকাউন্টও পরবর্তীতে কিছু ব্যালেন্স থাকে এটাকে কিন্তু আমরা ক্যাপিটালের সাথে ডেবিট থাকলে ক্রেডিট করে নেব, ক্রেডিট হলে ডেবিট করে নেব, নিয়ে এই অ্যাকাউন্টটাকেও ক্লোজ করে নেব, কারণ এটাও একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। এবং পরবর্তীতে যেটা আমাদের উইথড্র বা ড্রয়িং অ্যাকাউন্টকে আমরা ক্লোজ করে নেব। এবং এই অ্যাকাউন্টগুলি ক্লোজ করার পর, তার মানে ইনকাম, এক্সপেন্স এবং ড্রয়িং অ্যাকাউন্টগুলি ক্লোজ করার পর আমরা ফাইনালি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে কিন্তু দেখবেন টেম্পোরারি অ্যাকাউন্টগুলি অর্থাৎ ইনকাম, এক্সপেন্স এবং ড্রয়িং অ্যাকাউন্টগুলি কিন্তু আর থাকবে না, কারণ এগুলি অলরেডি জিরো হয়ে যাবে এবং এখানে শুধুমাত্র চলে আসবে পার্মানেন্ট অ্যাকাউন্টগুলি। তার মানে কি অ্যাসেট, লাইবিলিটি এবং ইকুইটি এই তিনটা হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলি আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে চলে আসবে এবং এই ক্ষেত্রেও অবশ্যই ডেবিট এবং ক্রেডিট সমান হতে হবে আপনার ক্লোজিং, আর এটা পরবর্তী পিরিয়ডে আমরা ট্রান্সফার করে নেব, কারণ এইগুলি পার্মানেন্ট অ্যাকাউন্টগুলি আমরা জানি পরবর্তী পিরিয়ডে ট্রান্সফারেবল। এটা হচ্ছে আমাদের একটা পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের ছোট উদাহরণ। দেখেন এখানে আমাদের যে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস সাপ্লাই, ইকুইপমেন্ট মানে আমাদের অ্যাসেট পোর্শনগুলি এখানে চলে এসেছে, পাশাপাশি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চলে এসেছে, অ্যাকাউন্ট পেয়েবল, স্যালারি এবং ক্যাপিটাল মানে যেগুলো আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট সেগুলি কিন্তু আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে চলে আসছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের রিভার্সিং এন্ট্রিস। রিভার্সিং এন্ট্রিস কি আসলে আমরা যে নমিনাল অ্যাকাউন্টগুলিকে প্রিভিয়াস অ্যাকাউন্টিং পিরিয়ডে মানে আমাদের লাস্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে যে অ্যাকাউন্টগুলিকে আমরা রেখে দিচ্ছি ডেবিট অথবা ক্রেডিট অবস্থায়, এই অ্যাকাউন্টগুলি পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে আমাদেরকে রিভার্স এন্ট্রি দিতে হয়। যদি কোনো একটা অ্যাকাউন্ট আমাদের ডেবিট অবস্থায় থাকে তাহলে সেটাকে ক্রেডিট করতে হবে, ক্রেডিট অবস্থায় থাকলে ডেবিট করতে হবে। যেমন ধরেন যদি কোনো অ্যাকাউন্টিং পিরিয়ডে আমাদের স্যালারি এক্সপেন্স থেকে থাকে, যেটাকে স্যালারি এক্সপেন্স যদি আমরা জানি আমাদের অ্যাডজাস্টমেন্ট জার্নালের পরে ক্রেডিট অবস্থায় থাকবে, এটাকে আমি আমার নিউ অ্যাকাউন্টিং পিরিয়ডে এটাকে আমার ডেবিট একটা অ্যাডজাস্টিং একটা রিভার্স এন্ট্রি দিয়ে এটাকে আমরা ডেবিট করব। এভাবে আমরা বিভিন্ন এক্সপেন্স এবং ইনকামগুলিকে আমরা সাধারণত রিভার্স এন্ট্রিতে নিয়ে আসছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 10টি ধাপ।
আসলে একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমরা জার্নাল এন্ট্রিটাকে একটু দেখে নেই। যেহেতু আমরা জার্নাল এন্ট্রি নিয়ে ডিফারেন্ট একটা ভিডিও বানাবো, তাই এখানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এটাতে ডিটেলস দিচ্ছি না। আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে ভিডিও একটু দেখে নিতে পারেন উদাহরণগুলি। একটা অ্যাডজাস্টিং এন্ট্রিরও আমরা একটা উদাহরণ দিয়েছি, অ্যাডজাস্টিং এন্ট্রির উদাহরণটাও দেখে নিতে পারেন। যেমন আমাদের আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাই ছিল 1800, কিন্তু ফাইনাল কাউন্টে গিয়ে দেখা গেল 600। সেক্ষেত্রে আমার সাপ্লাই ব্যবহার হয়েছে এবং আমার সাপ্লাই ইন হ্যান্ড আছে। এভাবে আমরা বাকি এন্ট্রিগুলো দেখে নিচ্ছি। আর ডেবিট ক্রেডিট একটা কুইক রেফারেন্স দিয়ে দিচ্ছি। অ্যাসেট বাড়লে ডেবিট, এরপরে লাইবিলিটিস, ইকুইটি এবং রেভিনিউ বাড়লে ক্রেডিট হচ্ছে, এক্সপেন্স বাড়লে ডেবিট, ডিভিডেন্ড বা ড্রয়িংস বাড়লে ডেবিট। তার মানে অ্যাসেট, এক্সপেন্স এবং ডিভিডেন্ড এইগুলি যদি আপনার বেড়ে যায় তাহলে অবশ্যই ডেবিট হবে এবং আদার্স ক্ষেত্রে এটা ক্রেডিট হবে। এই সিম্পল থিওরিটাকে মনে রাখলে আমাদের জার্নাল এন্ট্রি যে একদম ইজি হয়ে যাবে। জাস্ট মনে রাখবেন যে আমাদের অ্যাসেট, এক্সপেন্স এবং ডিভিডেন্ড এই তিনটা যদি বৃদ্ধি হয় তাহলে ডেবিট, আর আদার্স ক্ষেত্রে ক্রেডিট হবে। তার মানে লাইবিলিটি, ইকুইটি, রেভিনিউ বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলি রয়েছে এগুলি যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে। এই সিম্পল থিওরিটা অ্যাকাউন্টিং এন্ট্রির ক্ষেত্রে একদম ইজি করে দিবে আপনাদের যে কোনো জার্নাল এন্ট্রির জন্যে। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে আজকের ভিডিও। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা জানাবেন এবং এই প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তীতে সেপারেট ভিডিওর মাধ্যমে আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করব। সেজন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি কোনো ইনফরমেশান আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং যদি কোনো কোশ্চেন বা কনফিউশন অথবা আমাদের বিষয়ে যে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটা আপনি কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার বন্ধুদের মাঝে এটা পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।